ভূতবাগানের কথামালায় আজ শুনছেন সুশীল কৃষ্ণ দাশগুপ্ত রচিত গল্প মাতৃস্নেহ। যুদ্ধ তখন পূর্ণ বেগে চলছে। দুর্ধর্ষ জাপানিদের বাধা দেবার জন্য বাংলাদেশের নানা স্থানে নতুন নতুন ঘাঁটি তৈরি হচ্ছে। অখ্যাত অঞ্চলগুলো বিখ্যাত হয়ে উঠছে যুদ্ধের হিড়িকে। আমরা তখন কলকাতার এক মিলিটারি অফিসে চাকরি করি। হঠাৎ উপর থেকে হুকুম এলো আমাদের সেকশন থেকে দুজনকে হীরাপুরে রওনা হতে হবে। হীরাপুর বর্ধমান জেলার একটা কৃষি প্রধান স্থান। সেখানে নতুন একটা ঘাঁটি বসছে। সেই সূত্রে আমাদের তলব পড়েছে। না বলার জো নেই। আমরা মিলিটারি অফিসের চাকুরিয়া, মুখ বুজে হুকুম তামিল করতে হবে। কাজেই তাড়াতাড়ি যাবার জন্য তৈরি হতে হলো। রাত 10টায় আমাদের ট্রেন। পরদিন সকালে হীরাপুরে উপস্থিত হয়ে দেখলাম একটা বিস্তীর্ণ জঙ্গলকে ভেঙে আধুনিক একটা নগরে পরিণত করার আয়োজন চলছে। ঘরবাড়ি এখনও গড়ে ওঠেনি। শ্রমিকদের জন্য হোগলার ছাউনি দেওয়া বড় বড় চালা ঘর তোলা হয়েছে। কর্মচারীদের জন্য তাঁবু পড়েছে। এরই নাম ক্যাম্প। ইংরেজ অফিসার আমাদের দুজনকে বললেন, ক্যাম্পে থাকতে যদি আপনাদের অসুবিধা হয়, কাছেই গ্রাম আছে, সেখানে সুবিধা মতো কোনো বাড়ি ভাড়া করে থাকতে পারেন। রেশন বরং এখান থেকে নিয়ে যাবেন। অজয় ও আমি এই দুজনই কলকাতা অফিস থেকে এসেছি। সাহেব আমাদের দেখেই বুঝেছিলেন যে কুলিদের সঙ্গে চালা ঘরে বাস করা যেমন আমাদের পক্ষে অসম্ভব, সাহেবদের সঙ্গে ক্যাম্পে থাকাও তেমনি অসুবিধাজনক। সেই জন্যই আলাদা বাসা নিয়ে থাকবার যুক্তি দিয়েছিলেন। সাহেবের যুক্তি আমাদের মনোপুত হলো এবং দুই বন্ধু একত্র সন্নিহিত গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সরকারি ছাউনি থেকে খানিকটা তফাতে হীরাপুর গ্রাম। পল্লী অঞ্চলের লোভনীয় প্রাকৃতিক সৌন্দর্য থেকে আরম্ভ করে সহজ সরল জীবনযাত্রার পক্ষে যা কিছু প্রয়োজন, কিছুরই অভাব বা অপ্রতুল নেই এই গ্রামে। আমাদের দেখেই গ্রামবাসীদের মধ্যে অনেকে এগিয়ে এসে আমাদের সঙ্গে আলাপ পরিচয় করলেন। তারপর একটি বাড়ির বৈঠকখানায় আমাদের নিয়ে গিয়ে বসালেন। শুনলাম এই বাড়ির মালিক ব্রাহ্মণ এবং তিনি গ্রামের ভূস্বামী। নবাগত কেউ এই গ্রামে এলে এই বাড়িতেই ওঠেন এবং গৃহস্বামী আতিথ্য সৎকারে সর্বদাই প্রস্তুত থাকেন। একটু পরেই গৃহস্বামী বৈঠকখানায় এলেন। তার নাম সদানন্দ ভট্টাচার্য। বয়স 50 অতিক্রান্ত হয়েছে। দেখলেই শ্রদ্ধায় মাথা নত হয়। আমরা হেঁট হয়ে তাকে প্রণাম করলাম। তিনিও প্রসন্ন মুখে আমাদের সম্বর্ধনা করলেন। কথায় কথায় আমরা আসল উদ্দেশ্য তাকে জানালাম। শুনে তিনি বললেন, কলকাতা শহরের মতো এখানে তো বাড়ি ভাড়া পাওয়া যায় না বাবা। আর ঘর বাড়ি বলতে দেখছো তো, বেশিরভাগ মাটির দেওয়াল আর মাথায় তার খড় বা গোলপাতার ছাউনি। এসব বাড়িতে তোমরা বাস করতে পারবে না। তোমাদের যদি আপত্তি না থাকে, আমার এই বৈঠকখানায় কোনো রকমে মাথা গুঁজে থাকতে পারো। তবে 5 জনের সঙ্গে থাকতে হবে। অতিথি অভ্যাগত এলে তাদের তো আর ফেলতে পারবো না। আমি তাকে এই বদান্যতার জন্য অনেক ধন্যবাদ দিয়ে বললাম, আপনার কথাতেই মহত্বের পরিচয় পেয়ে আমরা ধন্য হয়েছি। কিন্তু দেখুন, 2-4 দিনের কথা হলে না হয় এখানে থাকা যেত, কিন্তু আমাদের যে কতদিন থাকতে হবে তার ঠিক নেই। কাজেই আলাদা একটা যেমন তেমন বাড়ি আমাদের দেখে দিতে হবে। এই সময় ভট্টাচার্য মহাশয় বললেন, তোমাদের থাকবার মতন বাড়িও ছিল বাবা, কিন্তু সেখানে থাকবার পরামর্শ দিতে পারি না। কথাটা শুনেই মনে একটা কৌতূহল জেগে উঠল, সেই সঙ্গে আনন্দ। জিজ্ঞাসা করলাম, বাড়ি যদি থাকে তবে আপত্তি করছেন কেন?
ভট্টাচার্য মহাশয় বললেন, তার কারণ সে বাড়িতে কেউ রাত্রিবাস করতে পারে না। সাহস করে যারাই বাস করতে গেছে তাদেরই বিশেষ রকম হানি হয়েছে, প্রাণও হারিয়েছে অনেকে। এখন ওই বাড়ির নাম রটেছে ভূতের বাড়ি। কাজেই তোমাদের ওই বাড়িতে কি করে বাস করতে বলি বলো? স্তব্ধ হয়েই আমরা গৃহস্বামীর কথা শুনলাম। অমনি আমাদের দুজনের চোখে চোখে ইশারা খেলে গেল। তারপরেই আমরা জেদ ধরে বসলাম, ওই বাড়িতেই আমরা উঠব। আগ্রহের সঙ্গে জানালাম, আপনি আর আপত্তি করবেন না, আমরা ভূতের ভয় করি না। আমাদের সঙ্গে বন্দুক, পিস্তল, টর্চ থাকবে, আমরা নিরাপদেই ও বাড়িতে বাস করতে পারব। ভট্টাচার্য মহাশয় কিছুতেই মত দিতে চান না। আগেকার দুর্ঘটনাগুলির উল্লেখ করে বাধা দিতে থাকেন। অনুযোগের সুরে বলেন, এমন কাজও করো না বাবাজি। কেন প্রাণগুলো ইচ্ছা করে হারাবে? ও আগ্রহ ত্যাগ করো। আমরাও নাছোড়বান্দা, কিছুতেই সংকল্প ত্যাগ করতে প্রস্তুত নই। সবিনয় শেষে তাকে বললাম, দেখুন, আমরা কলকাতার ছেলে, এসব কুসংস্কার বিশ্বাস করি না। যদি আমাদের চেষ্টায় বাড়িখানা ওই অপবাদ ঘুচে যায়, আপনার গ্রামের পক্ষে সেটা মঙ্গলের কথা নয়। আপনি অনুগ্রহ করে ওই বাড়িতে আমাদের যাওয়ার ব্যবস্থা করে দিন। আপনার কাছে আমরা এটা ভিক্ষা চাইছি বলে। অগত্যা তিনি মত দিতে বাধ্য হলেন। বললেন, তাহলে তোমরা এক কাজ করো, একসঙ্গে দুজনেই বিপদের মুখে ঝাঁপিয়ে না পড়ে বরং একে একে এগিয়ে যাও। এবেলা এখানেই স্নানাহার সেরে বাড়িখানা দেখে এসো। তারপর তোমাদের মধ্যে একজন, যার বেশি সাহস আর আগ্রহ, সে ওই বাড়িতে বরং রাত্রিবাস করে দেখুক ব্যাপারখানা কি। এর ফল কি হবে জানো? একজনের উপর দিয়ে বিপদটা যেতে পারে। তার এই উপদেশ ভালো বলেই মনে হলো। ভট্টাচার্য মহাশয়ের বাড়িতে আমরা স্নান ও মধ্যাহ্নভোজন সেরে বাড়ি দেখতে চললাম। গ্রামের প্রায় শেষ প্রান্তে বাড়ি, চারিদিকে জঙ্গল ও পতির জমি। এক ডাকে সাড়া পাওয়া যায় এমন বাড়ি কাছাকাছি নেই। বুঝতেই পারলাম লোকালয় থেকে অনেকখানি দূরে বাড়িখানি পড়ে আছে। কিছু দূরে একটা খাল। বাড়িখানাও ছোট, চারিদিকে পাঁচিল ঘেরা। সদর দরজা খুলতেই সামনে পড়ে এক ফালি উঠোন, তার চারিদিকে বড় বড় ঘাস, আগাছা, তারপরে কয়েকখানি ঘর। বাড়ির ভিতরে ঢুকে আমরা চওড়া লম্বা রক ও দরদালান পার হয়ে একটা বড় ঘরে এলাম। তার মাঝখানে চৌকি পাতা, পিছনে বড় বড় দুটো জানলা। বড় ঘরের দুপাশে আরও দুটো ছোট ছোট ঘর। মাঝের ঘরখানা দেখেই আমাদের খুব পছন্দ হলো। বেশ আলো বাতাস রয়েছে। এই হল ঘেরেই রাত্রিবাস করা যাবে স্থির হলো। তক্তাপোষের উপর শতরাঞ্চিয়ার বিছনা পেতে দিব্যি ফরাস করা গেল। ভট্টাচার্য মহাশয় আমাদের সঙ্গে তার বাড়ির দুজন ভৃত্যকে পাঠিয়েছিলেন। তারা উঠোনের বন জঙ্গল পরিষ্কার করে এবং ঘরগুলি ধুয়ে মুছে বাসোপযোগী করে দিল। কাজ শেষ করেই তারা সবিনয়ে বিদায় নেবার জন্য ব্যস্ত হলো। বুঝলাম এ বাড়িতে সন্ধ্যার দিকে থাকার মতো দুঃসাহস তাদের মধ্যে নেই। বললাম, ভয় নেই, একটু থাকো, আমাদের একজন এখানে থাকবে, আর একজন তোমাদের সঙ্গেই যাবে। এখন আমাদের মধ্যে তর্ক বাঁধল, কে প্রথম দিন রাত্রিবাস করবে। অজয় আমি প্রত্যেকেই প্রথম রাত্রি এখানে কাটাবার জন্য ব্যাকুল হয়ে উঠেছি। অগত্যা দুটুকরো কাগজে দুজনের নাম লিখে টুকরো দুটো মুড়ে বিছনার উপর ছড়িয়ে দিয়ে ভৃত্যদেরই একজন তার ইচ্ছে মতো একটা তুলে দেখল। প্রথম মোড়কটি তোলা হতেই সেটি খুলে দেখলাম, তাতে অজয়ের নাম লেখা। আনন্দে অজয় চিৎকার করে উঠল। অগত্যা স্থির হলো যে অজয়কেই আজ এখানে রাত্রিবাস করতে হবে একা।
আমি শেষে পড়ে গেলাম। এদিকে সন্ধ্যা হয়ে আসছে দেখে ভৃত্যদ্বয় তাড়া দিতে লাগলো। তারা আর বেশিক্ষণ এখানে থাকতে প্রস্তুত নয়। তখন আমাকেও তাড়াতাড়ি সব ব্যবস্থা করে উঠতে হলো। ভট্টাচার্য মশায়ের বাড়ি থেকে একজনের মতন খাবার, সরাই ভরা পানীয় জল, বড় বড় দুটো মোমবাতি আমাদের সঙ্গে এসেছিল। তাছাড়া টোটা ভরা রিভলভার, চড়া রশ্মির টর্চ, একখানা মাসিক পত্র, একটা প্যাড ও ফাউন্টেন পেন আনা হয়েছিল। আমাদের মধ্যে কথা হয়েছিল, যার অদৃষ্টে রাত্রিবাস ঘটবে, কোনো আশ্চর্য ব্যাপার কিছু দেখলেই সে প্যাডে লিখে রাখবে। কেননা যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে পরদিন ওই লেখা থেকে ব্যাপারটা বুঝতে পারা যাবে। এরপর অজয়ের কাছ থেকে বিদায় নিয়ে এবং কথা মতো কাজগুলি করার কথা মনে করিয়ে দিয়ে আমরা সন্ধ্যার একটু আগেই সেখান থেকে বেরিয়ে পড়লাম। ভট্টাচার্য মশাই বৈঠকখানায় প্রতীক্ষা করছিলেন। দেখলাম তার মুখখানা খুব বিমর্ষ। শুষ্ক কণ্ঠে আমাকে আহ্বান করে বসালেন। অনেক কথা হলো তার সঙ্গে। একসঙ্গেই আমরা ভোজন করলাম। তার বৈঠকখানায় আমার রাত্রিবাসের ব্যবস্থা হলো। প্রত্যুষে উঠে প্রাতকৃত্য সেরে দেখি ভট্টাচার্য মশাই নিজেই এসেছেন আমার সঙ্গে করে ভূতের বাড়ি যাবার জন্য। বাইরে দেখি গ্রামের অনেকেই প্রতীক্ষা করছেন। বুঝলাম সারা রাত্রি সবারই দারুণ উৎকণ্ঠায় অতিবাহিত হয়েছে। ভট্টাচার্য মশাইকে সামনে রেখে দলবদ্ধ হয়ে আমরা সেই কুখ্যাত বাড়িটির দিকে চললাম। বাড়ির সামনে এসে দেখলাম ভিতর থেকে দরজা বন্ধ করা আছে। বাইরে থেকে দরজায় ঘা দিয়ে অজয়ের নাম ধরে অনেক ডাকাডাকি করলাম, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। তখন অতি কষ্টে পাঁচিল টপকে ভিতরে ঢুকে বাইরের দ্বার খোলবার ব্যবস্থা করা হলো। আমাদের বুকের ভিতরটা তখন টিপ টিপ করছে, পায়ে যেন আর জোর নেই। তবে কি সত্যি কোনো দুর্ঘটনা ঘটেছে? তাই কি অজয়ের কাছ থেকে কোনো সাড়া এলো না? যাই হোক, উঠোন পার হয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠলাম। সেখান থেকে দেখলাম ঘরের দরজা খোলা রয়েছে। তারপর আমরা সেই হল ঘরের মধ্যে ঢুকে স্তম্ভিত হয়ে গেলাম। দেখলাম লম্বা লম্বা বাতি দুটো ইঞ্চি দুই পুড়েই নিভে গেছে। তক্তাপোষে বিছানো ফরাশ রয়েছে অজয়ের পিস্তল, সেই প্যাড, ফাউন্টেন পেন, আর তক্তাপোষের ওদিকে মেঝের উপর পড়ে আছে অজয়ের সংজ্ঞাহীন দেহ। ভট্টাচার্য মশাই আত্মস্বরে বললেন, দেখুন কাণ্ড, ইচ্ছে করে ছেলেটা প্রাণ হারালো। বলতে বলতে তিনি এগিয়ে গেলেন অজয়কে তোলবার জন্য। আমরাও তাকে সাহায্য করতে ছুটে গেলাম। সবাই মিলে অজয়কে তুলে তক্তপোষের উপর শুইয়ে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে হাতে মুখে জল দিয়ে সংজ্ঞা ফিরিয়ে আনার চেষ্টা চলল। এই সময় বিছানায় রাখার সেই প্যাটখানার উপর আমার নজর পড়ল। অজয়ের হাতের লেখা তাতে রয়েছে। তাড়াতাড়ি সেটা তুলে নিয়ে পড়তে লাগলাম। অজয় কয়েক ছত্রে লিখেছেন, সন্ধ্যা হতেই বাতি দুটো জ্বেলে দিলাম, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিলাম। তারপর বিছনায় বসে মাসিক পত্রখানা তুলে একটা গল্প পড়তে আরম্ভ করলাম। খানিক পরে মেয়েলি গলায় একটা কান্না বাইরে থেকে ভেসে এলো। এত করুণ সুর যে বুকের ভিতরটা যেন শিউরে উঠল। সেই কান্না ক্রমশই ঘরের দিকে এগিয়ে আসতে লাগলো। মনে হলো বন্ধ দরজার ওপাশে দাঁড়িয়ে সত্যি যেন কি কাঁদছে। ঘরের দরজা ভেজানো ছিল, হঠাৎ খুলে গেল, আর সেই সঙ্গে কান্নার করুণ সুরটা ঘরের মধ্যে প্রবেশ করলো। আমি তখন কে যে কাঁদছে বা কাঁদতে কাঁদতে ঘরের বড় দেয়াল আলমারিটার দিকে ছুটে গিয়ে আলমারির দুটোর দরজা জোর করে খুলে ফেললো। কাউকে দেখতে পাচ্ছি না, অথচ কান্নাটা আলমারির কাছের থেকেই শোনা যাচ্ছে। কি বুক ফাটা কান্না! আমি রিভলভারটা তুলে নিয়ে আলমারির দিকে নিশানা করে বললাম, কে কাঁদে বলো, নইলে গুলি করব। উহ, কি আশ্চর্য! সত্যি একটা মূর্তি আলমারির গায়ে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে। তার মুখখানা নারীর মুখের মতো, কিন্তু তার হাত দুটো খালি হাড়ের। সেই হাতে কি যেন আঁকড়ে ধরে আছে। আরে
মূর্তিটা যে আমার দিকে এগিয়ে আসছে, আর তো কাঁদছে না সে, চোখ দুটো যেন জ্বলছে, মুখখানায় মাংস, কিন্তু হাত দুখানা খালি হাড়। নিশ্চয়ই ভূত। গুলি না করলে আমাকে হত্যা করবে। অজয়ের লেখা এখানে শেষ। বোঝা গেল ওই সময় সে গুলি ছুঁড়েছিল। রিভলভারটি পরীক্ষা করে দেখা গেল একটা টোটা কম, আর আলমারির পাশের দেয়ালের অবস্থা দেখে বোঝা গেল যে গুলিটি সেখানেই পড়েছিল। কিন্তু এরপর কি হয়েছিল সে তো এখন রহস্যাবৃত, জানবার উপায় নেই। ইতিমধ্যে শুশ্রূষার ফলে অজয়ের নাক দিয়ে নিঃশ্বাস পড়ল, দুই চোখের পাতা অল্প অল্প নড়ে উঠল। তখন আমাকেই ক্যাম্পে ছুটতে হলো এবং প্রকৃত ব্যাপারটা চাপা দিয়ে অজয় হঠাৎ অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছে এই কথা জানিয়ে ক্যাম্প থেকে স্ট্রেচার দুজন কুলি এনে অজয়কে ক্যাম্পের হাসপাতালে ভর্তি করে দিয়ে কতকটা নিশ্চিন্ত হলাম। ক্যাম্পের ডাক্তারকে অবশ্য চুপি চুপি ব্যাপারটা বলতে হয়েছিল। এরপর ভট্টাচার্য মহাশয়ের বাড়িতে ফিরে স্নান করা গেল। তারাও সাগ্রহে আমার প্রতীক্ষা করছিল। আহারাদির পর বৈঠকখানায় বসে অজয়ের সম্বন্ধে আলোচনা হতে লাগলো। তাকে জানালাম, ডাক্তারবাবু বলেছেন প্রাণের ভয় নেই, তবে মাথার গোলমাল হতে পারে। ভট্টাচার্য মহাশয় এবার বললেন, কেমন? আমার কথা ফলল তো? এখন বাবাজি, তোমার আগ্রহ তো ঘুচে গেছে না? তুমি শখ করে আবার ওই বাড়িতে রাত্রিবাস করতে যাবে আজ? কথাটা শুনে চমকে উঠলাম। নিজের সাহসের উপর একটা অভিমান জাগল। বললাম, দেখুন, আমরা এ যুগের ছেলে, চাকরি করি বলে মনুষ্যত্ব হারাইনি। যে আগ্রহ মনে জেগেছিল, একজন তার জন্য বিপন্ন হয়েছে বলে আমি যদি আজ ভয় পেয়ে পিছিয়ে যাই, আপনিই তখন আমাকে কাপুরুষ বলে অবজ্ঞা করবেন। আজকের পালা আমার, কালকের মতো আমাকেও যেতে হবে। কালকের মতোই সব ব্যবস্থা আপনাকেই করে দিতে হবে। আর সকালে গিয়ে আমার সন্ধান নিতেও যাবেন এ আশাও করি। ভট্টাচার্য মহাশয় এবং আর সকলে আমার মুখের কথা শুনে অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে রইলেন, কিন্তু দেখলাম আর কোনো আপত্তি করল না, বাধাও দিল না। আগের দিনের সেই দুই ভৃত্যকে ডেকে যথাযথ ব্যবস্থা করার হুকুম দিলেন। বিকেলে যখন সেই বাড়িতে যাবার জন্য প্রস্তুত হচ্ছিলাম, সেই সময় ভট্টাচার্য মহাশয় বললেন, বাবাজি, তোমার বন্ধুর হাতিয়ার আমার কাছে আছে, সেটাও নিয়ে যাবে? মৃদু হেসে বললাম, আগে না, সেটা আপনার কাছে থাক। আমি আজ বিনা হাতিয়ারেই ভূতের সঙ্গে বোঝাপড়া করতে যাব। আমার হাতিয়ারও সুটকেসে রেখে যাচ্ছি। কথাটা শুনে তিনি স্নিগ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকালেন। শুধু মনে হলো সেই দৃষ্টি দিয়ে তিনি আমার অভিপ্রায়কে উপলব্ধি করার চেষ্টা করছেন। সন্ধ্যার আগেই সে বাড়িতে প্রবেশ করলাম। দুই ভৃত্য ঘরগুলি পরিষ্কার করে বিছানাটি ঝেড়ে ঝুড়ে জল, খাবার, বাতি যথাস্থানে রেখে বিদায় নিয়ে চলে গেলেন। আমি এখন একাই ঘরগুলি ঘুরে ঘুরে দেখলাম। বাইরের দরদালান, লম্বা রক, উঠোন, একে একে প্রত্যেকটি স্থান দেখে পুনরায় হলঘরে ফিরে এলাম। তখন সন্ধ্যা হয়েছে, অন্ধকার গাঢ় হয়ে ঘনিয়ে আসছে। আমি একসঙ্গে দুটো বাতি জ্বেলে দিলাম। এই সময় হঠাৎ আমার চোখে পড়ল দেয়ালের সঙ্গে গাঁথা প্রকাণ্ড আলমারিটার দিকে। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার ডালা খুলে ফেললাম। ভিতরের তাকের তক্তাগুলো চীর্ণ হয়ে গেছে। এলোমেলোভাবে অনেকগুলো জিনিস রয়েছে তার মধ্যে, যেমন চুলের কাঁটা, ভাঙা চিরুনি, ময়লা পড়া নানা রকমের শিশি বোতল, বেতের চুপড়ি, এমনি কত কি। নিচের তাকে হাত দিয়ে তক্তাটা নড়ে উঠল। বুঝলাম তার নিচে একটা চোরা খুপড়ি আছে। বাতির আলোকে সেই খুপড়ির দিকে চাইতে দেখতে পেলাম রঙিন ফ্রক পরানো, পুঁতির মালা দিয়ে সাজানো একটা মোমের পুতুল রয়েছে সেখানে লুকোনো। বেশ বড় সড়ো পুতুল। সেটি দেখে আমার বুকের ভিতরটা ছ্যাট করে উঠল।
পুতুলটিকে নিবিষ্ট মনে দেখছি, এমন সময় বাইরে থেকে অত্যন্ত করুণ সুরে কে যেন কেঁদে উঠল। নারী কণ্ঠের করুণ সুর। ঝা করে মনে পড়ে গেল অজয়ের হাতের লেখা ছত্রগুলি। তাড়াতাড়ি পুতুলটি যথাস্থানে রেখে তাকে তক্তাটি চাপা দিয়ে আলমারির দ্বার বন্ধ করলাম। কান্না তখন বাইরে আরও গভীর থেকে গভীর হয়ে উঠছে। একটু আগে আমি যেমন সমস্ত বাড়িখানা ঘুরে ঘুরে দেখে এলাম, কান্নার শব্দ তেমনি ঘুরে ঘুরে বাড়ি ঘুরছে। আমি তখন আলমারির কাছের থেকে সরে গিয়ে ফরাসের উপর দাঁড়িয়ে দরজার দিকে চেয়ে রইলাম। একটু পরেই দরজার ওপাশে কান্নার সুরে স্পষ্ট হলো। পরক্ষণে দরজার দুটো পাল্লাই একসঙ্গে খুলে গেল, আর সেই সঙ্গে কান্নার শব্দ ঘরের ভিতরে প্রবেশ করলো। আমি অবাক বিস্ময়ে আলমারির দিকে চেয়ে রইলাম। বেশ বুঝতে পারছিলাম কান্না এখন ওইখানেই জমেছে। অজয় সত্য কথাই লিখেছিল তার প্যাডে। কি বুক ফাটা সে কান্না! আমি চেয়ে চেয়ে আছি আলমারির দিকে। হঠাৎ আমার মনে হলো আলমারির গায়ে পিঠ দিয়ে এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে। তার মুখখানা মাংসল, কিন্তু হাত দুটো মাংসহীন, অস্থিময়, ঠিক যেন নরকঙ্কালের দুটি হাত। সেই হাতের মধ্যে কি যেন একটা বস্তু রয়েছে। একটু পরেই সে বস্তুটি আমি চিনতে পারলাম। একটু আগে আলমারির চোরা খুপড়ির মধ্যে ফ্রক পড়া যে মোমের পুতুলটি দেখেছিলাম, সেইটাই। অস্থিময় উভয় হাতে ধরে মাংসল মুখে মূর্তিটি কাঁদছে। বিস্ময়ে স্তব্ধ হয়ে আমি এই দৃশ্য দেখলাম। দুহাতে চোখ মুছে তারপর ভালো করে তাকিয়ে সেই একই দৃশ্য দেখলাম। আমি তখন হাত দুখানি জোর করে সবিনয়ে সেই মূর্তিকে লক্ষ্য করে বললাম, মা, বুঝতে পেরেছি সন্তানের শোক তুমি আজও ভুলতে পারোনি। অতৃপ্ত মাতৃস্নেহ তোমাকে এইভাবে এখানে টেনে আনে প্রতি রাতে। আমাকে তোমার সন্তান মনে করে যদি সব বলো মা, আমি তোমার মুক্তির ব্যবস্থা করতে পারি। আশ্চর্য হয়ে দেখলাম মূর্তির কঙ্কালময় হাত দুখানি যেন মাংসল হয়ে উঠেছে। পুতুলটি এখন স্পষ্ট দেখা যাচ্ছে। এখন আর তার মুখে কান্না নেই। কি সুন্দর কমনীয় সৌম্য মাতৃমূর্তি! মানুষের মতো মিষ্টি কোমল কণ্ঠে তিনি বললেন, এতকাল পরে কে বাবা তুমি আমাকে মা বলে ডাকলে? আমার অনুকে হারিয়ে অবধি এ ডাক তো আমি শুনিনি বাবা। আমার কথা শুনতে চাইছো, আমাকে শান্তি দেবে বলছো, কিন্তু কেউ তো এ কথা আগে বলেনি। কি সুখী না ছিলাম আমি একদিন। কোল জোড়া করে খোকা অনু, বড় সাত তার, খোকা নিয়ে খেলা করে। উনি কলকাতা থেকে এই খোকা কিনে আনেন। আমি তাকে অবাক করে দেব বলে আলমারির চোরা খুপড়িতে লুকিয়ে রাখলুম। তারপর ছুটলুম খোকাকে খুঁজতে। এ কি, খোকা কোথায় গেল? তাকে লুকিয়ে আছি আমি। সে কোথায়, সে কোথায় লুকালো? খানিক পরে বাইরে গোলমাল সুরে ছুটে গেলুম। ওর কান্না বাজলো কানে। খোকারে, বাবারে, কি সর্বনাশ, কি হলো খোকার? ও কি, উনি যে তাকে বুকে করে আনছেন! হে ঠাকুর, কি করলে তুমি? উনি চিৎকার করে বললেন, খোকা তোমার খোঁজে বাইরে গিয়ে খালের জলে ডুবে যায়, সব শেষ হয়ে গেছে। আমি শুনতে শুনতেই অজ্ঞান হয়ে পড়ে যাই। যখন জ্ঞান হলো শুনলুম খোকাকে বুকে করে উনি চলে গেছেন, আর তিনি ফেরেননি। আমার অবস্থা বুঝতে পারছো। আমি আর সহ্য করতে না পেরে বিষ খেয়ে মরলুম। কিন্তু মরেও কি শান্তি পেয়েছি বাবা? নিত্য আমাকে আসতে হয় খোকার ওই পুতুলটির আকর্ষণে। ওকে কোলে করলেই খোকার কথা মনে পড়ে। আমি তাকে দেখতে পাই, তাই অমন করে কাঁদি। কিন্তু কেঁদেও নিস্তার নেই বাবা। মাঝে মাঝে অবুঝরা আমাকে জ্বালাতে আসে, আমাকে মারতে চায়। তখনই প্রেতের প্রতিহিংসা থক করে জ্বলে ওঠে। কিন্তু তোমার মতো কেউ আমাকে জিজ্ঞাসা করেছে বাবা, কেন আমি কাঁদি, আমার কি দুঃখ? তুমি পারবে বাবা আমাকে শান্তি দিতে?
আমার দুঃখ ঘোচাতে? কথাগুলো শুনতে শুনতে আমি অভিভূত হয়ে পড়েছিলাম। আত্মস্বরে বললাম, হ্যাঁ মা, আমি তোমাকে শান্তি দেব, যাতে মুক্তি পাও সে ব্যবস্থা আমি করব। তুমি মা, আমাকে তোমার নামের গোত্র যদি জানাও। কথা আমাকে শেষ করতে না দিয়েই মূর্তি তার নাম গোত্র সবই বললেন। আমি লিখে নিলাম। তারপর মুখ তুলে দেখি আলমারির দরজা তেমনি বন্ধ রয়েছে, কেউ সেখানে নেই। ভোর হবার আগে নিজেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম ভট্টাচার্য মহাশয়ের বাড়ির উদ্দেশ্যে। আমার ডাক শুনেই তিনি বাইরে এসে সহর্ষে আমাকে জড়িয়ে ধরলেন। তারপর বৈঠকখানায় বসে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? তোমাকে দেখে আমার কি আহ্লাদ হচ্ছে যে? সব কথা তাকে খুলে বললাম। তারপর সেই মেয়েটির মুখে শুনে যে নাম গোত্র প্যাডে লিখেছিলাম তাকে বললাম। তিনি পরে সব বিস্ময়ে বললেন, ভারী আশ্চর্য তো, এবারই ঘোষালদের, একথা সবাই জানে, কিন্তু সে যে 70 বছর আগেকার কথা। আমি তখন জন্মাইনি, শুনেছিলাম বটে। ঘোষালদের একটি বউ স্বামীপুত্র শোকে মারা পড়েছিল। হ্যাঁ, তাহলে তাহলে এই 70 বছর ধরে ওই বউটির অতৃপ্ত আত্মাই কাণ্ড করে বেড়াচ্ছে। আমি বললাম, এইবার তিনি মুক্ত হবেন। আমি সাহেবকে সব কথা বলে ছুটি নিয়ে গয়ায় যাব, সেখানে পিণ্ডি দেব। সেই দিনই সাহেবকে সব কথা বলে ছুটি চাইলাম। তিনি সানন্দে ছুটি মঞ্জুর করলেন। গয়ায় গিয়ে পিণ্ডি দিয়ে ফিরে এসে আমরা দুই বন্ধু আবার সেই ঘরে রাত্রিবাস করি। কিন্তু আর সে কান্না শুনিনি, মূর্তিও দেখিনি। আমরা উভয়ে ওই বাড়িতেই বাস করতে থাকি।